গোপালগঞ্জের ইস্যুতে বিএনপির অবস্থান কি আপনারা দেখেছেন? জামায়াতের অবস্থান কি, বা অন্যান্য সংগঠনগুলো কি ভাবছে, সাংবাদিকরা কি ভাবছে? সাংবাদিকরা তো অলরেডি গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে রাজি না। কোনো পত্রিকায় তাদেরকে সন্ত্রাসী বলে নাই। গোপালগঞ্জের যারা অস্ত্রশস্ত্র, মেশিন গান অস্ত্র নিয়ে নেমেছে তাদেরকে সন্ত্রাসী বলতে রাজি না, বলছে গ্রামবাসী। যাই হোক, দেখেন নাহিদের একটি ছবি পোস্ট দিয়ে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট জাহিদ এম সরদার সাদি, এ মনে হয় লন্ডন থাকে বা আমেরিকা থাকে, আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি, আমরা নাটক করতে এসেছি, নাটক শেষ, এখন ট্যাঙ্কে করে বীর দর্পে ফিরে যাব। অর্থাৎ তাদেরকে নিয়ে ব্যাপক হাসাহাসি করেছে সমগ্র বিএনপি। এই এনসিপি নেতাদেরকে নিয়ে গোপালগঞ্জের প্রোগ্রাম নিয়ে ব্যাপক হাসাহাসি করেছে, অথচ তারা গোপালগঞ্জের ইতিহাস জানেই না। এই গোপালগঞ্জে 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পর্যন্ত প্রবেশ করতে পারেনি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দা ছুরি নিয়ে তারা গোলযোগ সৃষ্টি করেছিল, মঞ্চেই উঠতে দেয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মঞ্চেই উঠতে দেয়নি। এরপরে এই যে সেপ্টেম্বরে, হাসিনা পালানোর পর সেপ্টেম্বরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির ভাই, গোপালগঞ্জে ভাইকে, তার ভাইকে মেরে ফেলেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। বিএনপি কিচ্ছু করতে পারেনি। কিন্তু সেই গোপালগঞ্জে দাঁড়িয়েই আক্তার, হাসনাতরা মুজিববাদ মুর্দাবাদ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়ে এসেছে। যাই হোক, সেই বিএনপি নেতা সেই এই এনসিপি নেতাদেরকে নিয়ে হাসাহাসি করেছে, মানে খুব কার্টুন করার চেষ্টা করেছে। অথচ দেখেন খালেদা জিয়া কি বলেছে। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এভাবেই খালেদা জিয়া গোপালগঞ্জের প্রতি ক্ষুব্ধ ছিলেন, বুঝতে পারছেন? কিন্তু বিএনপি গোপালগঞ্জের প্রতি ক্ষুব্ধ না, ক্ষুব্ধ এনসিপির প্রতি। বিএনপির শিক্ষা কোথায়? কত বড় বড় শিক্ষিত লোক এই দল করে, তাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধ নাই। এই এমন একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক, তার প্রতি তাদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, গবেষণা নাই। খালেদা জিয়ার প্রতি তাদের কোনো সম্মান নাই। খালেদা জিয়ার এই কথাটার প্রতি সম্মান যদি বিএনপি থাকতো, তাহলে বিএনপির কয়েক হাজার নেতা গোপালগঞ্জে গিয়ে আগেই হাজির থাকতো। কারণ এরা জিয়া পরিবারটাকে ব্যবহার করে, এরা কেউ বামপন্থীদেরকে প্রতিষ্ঠা করতে চায়, ক্ষমতায়ন করতে চায়, কেউ নিজের পরিবারকে নিরাপদ করে, কেউ কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ চলে যাওয়ার ধান্দা করে। শেষে বিপদে পড়বে তারেক রহমান। এখন তারেক রহমানও বুঝে না, তারেক রহমানও তাদের মতো হয়ে গিয়েছে। জাতীয়তাবাদ কি, ন্যাশনালিজমটা কি, এটাই বিএনপি বুঝে না। এখন ন্যাশনালিজমের, জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জাতীয়তাবাদের জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশি জাতীয়তাবাদের সেই জিয়াউর রহমানের কথা তারা বলে না। এখন একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বড়, নাকি স্বাধীনতার ঘোষক বড়, নাকি একজন রাষ্ট্রনায়ক বড়? বিএনপির লোকেরা বলতে পারবে? আমার কাছে তো একজন রাষ্ট্রনায়ক অনেক অনেক বড়। কিন্তু বিএনপির নেতারা বলবে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা এই দেশে বহু ছিল, ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। মুক্তিযুদ্ধ ছিল 47,000, তারপর 67,000 হয়েছে, তারপর আওয়ামী লীগের পরের আমলে 67,000 হয়েছে, বিএনপির আমলে আইসা আবার 87,000 হয়েছে, আবার আওয়ামী লীগ আসছে আর হয়ে গেছে 2,67,000, এখন নাকি 3 লক্ষ। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়তে আছে, 2 বছরের মুক্তিযুদ্ধ আছে। তো এই অবস্থা আপনার। এরপরে বিএনপির অন্যান্য অ্যাক্টিভিস্ট যারা আছে, মির্জা ফখরুল কি করলো? এটা মেনে নেওয়া যায় না। এনসিপির নেতৃবৃন্দের উপরে হামলা মেনে নেওয়া যায় না। কেন? আওয়ামী লীগ নেতা, এই যে সন্ত্রাসী লীগের যারা হামলাকারী, তাদেরকে সন্ত্রাসী বলা যেত না? এটা রহস্য উদ্ঘাটনের কথা বলা যেত না? এটা ওয়াকারুজ্জামানের সাজানো, এখন যাতে ডক্টর ইউনূসের সাথে এনসিপির একটা দূরত্ব তৈরি হয়। এই সেনাবাহিনী বিএনপির সাথে এনসিপির লোকদের দূরত্ব তৈরি করিয়েছে। বিএনপিকে দিয়ে আগে নির্বাচন চাওয়াইছে, তারপরে এনসিপির লোকদেরকে
আক্রমণ করানো হয়েছে মৌখিকভাবে, এনসিপিও আক্রমণ করছে, এতে কি হয়েছে? দূরত্ব তৈরি হয়েছে। এখন ইউনূসের সাথে দূরত্ব তৈরি করে দিবে এনসিপি, তারপর ইউনূসকে আরো দুর্বল করে দিবে। সবই ওয়াকারের কাজ। কিন্তু অনেকেই বলছে ওয়াকার তো প্রশংসায় ভাসছে, তৈলাক্ত সাংবাদিক বা মানে মুখোশধারী সাংবাদিক, কোনো সাংবাদিক নাই এই দেশে। তো এই যে বিএনপির আরেক অ্যাক্টিভিস্ট আপনার শাহেদ আলম, সে কি লিখেছে জানেন? এনসিপি ভুল করতে পারে তাই বলে কি আক্রমণ করবে? কি আশ্চর্য ব্যাপার! গোপালগঞ্জে সমাবেশ করা কি অপরাধ? এটা ডেমোক্রেটিক রাইট। এটা এনসিপি করতে পারে, এটা বিএনপি করতে পারে, জামায়াত করতে পারে। এত ভাবতে হবে কেন? সেখানে যদি কোনো সমস্যা থাকে সেনাবাহিনীর গোয়েন্দা রিপোর্ট দিবে, ডিবির গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিবে, তাই না? এনএসআই রিপোর্ট দিবে। নিরাপত্তাজনিত কোনো প্রবলেম থাকলে সেটা তারা বলবে। কিন্তু তারা আপনার এটা না করে এনসিপিকে দোষ দিচ্ছে, সব কিছুর জন্য এনসিপিকে দোষ দিচ্ছে, ইউনূসকে দোষ দিচ্ছে। কিন্তু ওয়াকারকে তেল খায়, ওয়াকার প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পয়সা খায় এরা, ঠিক আছে? আপনি আব্দুল নূর তুষার কখনো শুনছেন? বিএনপির অ্যাক্টিভিস্ট, এই যে শাহেদ আলম অ্যাক্টিভিস্ট দলের প্রধান, শুনছেন কখনো সেনাবাহিনীর অপরাধগুলার সমালোচনা করতে? সে সমালোচনা করবে এনসিপি। মানে প্রধান এনসিপি যে কত বড়! আমি যেখানেই চাকরি করতাম আমার সাথে নৈতিক সংঘাত হতো কার সাথে জানেন? সিইওর সাথে, এমডির সাথে। আমি খুব হীনমন্যতায় থাকতাম, কিন্তু কেউ আমাকে তাড়াতে পারতো না, তাড়াতে পারে নাই। কিন্তু যখন আমি হঠাৎ এটা নিয়ে আমি মাঝে মাঝে আমি ভাবনায় পড়তাম, এখনো ভাবনায় পড়ি যে এটা কেন হয় আমার, যে একজন মানে সিইও, তো বয়স হইল তার ৭২ বছর ৭৮ বছর, তার সাথে আমার সংঘাত হয় কেন? আমি আত্মসমালোচনা করতাম, তো উত্তর পেতাম না। যে আমার পজিশনগুলা তার পজিশনগুলা নোট করতাম আমি। এরপরে হঠাৎ করে আমার একজন একজন ইহুদির সাথে দেখা হয়েছে, লোটাইন বার্গ, মোটিভেশনাল স্পিকার এবং মানে একজন মনোবিজ্ঞানী বটে। তাকে আমি বললাম আমার এমন হয় কেন? সে আমাকে বলল তুমি তো তার লেভেলের, সে তোমাকে প্রতিদ্বন্দ্বী ভাবে, এ কারণেই সে আগেই তোমাকে মুখে টার্গেট করে ফেলে। তখন আবার আমার সাহস ফিরে এসেছে যে আমি আসলে মনে হয় ঠিকই তো, সে আমার কর্মকাণ্ডকে থ্রেট ভাবত। পরে আমি বুঝতে পেরেছি, তবে অনেক পরে বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা আমার সাহস বাড়িয়ে দিয়েছে, আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আপনার শত্রু, আপনার সাথে যারা শত্রুতা করে তারা কোন লেভেলের আপনি কাউন্ট করবেন। তখন আপনি আপনার অবস্থান বুঝতে পারবেন। যেমন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, একজন পত্রিকার সম্পাদক। এদেশে আর শত শত পত্রিকা আছে না সম্পাদক, প্রথম আলোর সম্পাদকের মতো সম্পাদক আছে। হ্যাঁ, ভারতের ৫-৮ না সে। কিন্তু দেখেন মাহমুদুর রহমানকে নিয়ে কথা বলে কে? ভারতের প্রধানমন্ত্রী, ভারতের গোয়েন্দা বিভাগ অজিত দোভাল, বাংলাদেশের শেখ হাসিনা, প্রধান বিচারপতি, বাংলাদেশের মন্ত্রীরা প্রধান মাহমুদুর রহমানকে নিয়ে কথা বলে। তো মাহমুদুর রহমান এক টক শোতে বলেছে যে আমার লেভেল তো তারা বুঝতে পারছে যে হাসিনা আমাকে শত্রু ভাবে, মোদি আমাকে শত্রু ভাবে। চমৎকার ব্যাপার, আপনি আপনার শত্রুর লেভেল দেখে বুঝতে পারবেন। এই কারণে ধরেন রিক্সাওয়ালা আপনাকে একটা গালি দিল, আপনি তেড়ে যাওয়ার প্রয়োজন নাই, তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, তার দিকে তাকাবারও দরকার নেই, বকুক সে, তার মনের ক্ষোভ ঝাড়ুক, সেটা আপনার জন্য আশীর্বাদ হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।